ডারবান ল্যাম্প কারি বা ডারবান মাটন কারিও বলা যেতে পারে যদি মাটন দিয়ে রান্না করা হয়। একটি বিশ্ববিখ্যাত ল্যাম্বের রেসিপি বা কারি রেসিপি বলা যেতে পারে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেল দেবযানী রান্নাঘরে এবং আমার ব্লগ দেবযানী রান্নাঘরে দিই। কারণ ডারবান কারি আমি বেশ কয়েকবারই বাড়িতে বানিয়েছি আর আমার পার্সোনালি খুব পছন্দের রেসিপি। ডারবান কারি আজকের দিনে একটি বিশ্ববিখ্যাত রেসিপি, কিন্তু এর উৎপত্তিস্থল আমাদের দেশ ভারতবর্ষ। একটা সময় যখন ভারত থেকে বহু মানুষ সাউথ আফ্রিকায় চলে গেছিলেন কর্মসূত্রে কাজ নিয়ে, তারা এখান থেকে যেমন নিজেরা গেছিলেন সঙ্গে নিয়ে গেছিলেন আমাদের দেশীয় কালচার, আমাদের খাওয়া দাওয়া রীতিনীতি সব কিছু। আর সেইভাবেই দেশীয় পদ্ধতিতে রান্না করা একটি মাটন কারির রেসিপি সাউথ আফ্রিকায় প্রাপ্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না হতে হতে একটা সময় গিয়ে এই কারিটির বর্তমান যে ফর্ম সেটিতে দাঁড়ায়। মূলত এরা ডারবানে গেছিলেন, তাই জন্য এই নামটি হচ্ছে ডারবান কারি। এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি পাউরুটির টুকরো, তার মধ্যে আমি ডারবান কারি দিচ্ছি। এটি আবার একটি বিশ্ববিখ্যাত খাবার, ডারবানের একটি স্ট্রিট ফুড, এর নাম বানি চাউ। তো এই দুটো খাবারই আমাদের দেশের সঙ্গে ভীষণভাবে লিঙ্কড, মূলত সাউথ ইন্ডিয়ার সঙ্গে, কারণ তামিলনাড়ু থেকেই এই মানুষগুলি একসময় চলে গিয়েছিলেন। অনেক দিন ধরে ভেবেছিলাম এই রেসিপিটি আমার চ্যানেলে দেব, ফাইনালি করা হলো, ভিডিও করা হলো, তাই আপনাদের জন্য রেসিপিটি নিয়ে আসলাম। আমি চেষ্টা করব রেসিপিটি সম্বন্ধে বলার মাঝে মাঝে, ডারবান কারি সম্পর্কিত আর যে যৎসামান্য তথ্য আমি জানি আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটুকু বলে রাখি, এই মাটন কারি বা ল্যাম্প কারি রেসিপিটি কিন্তু বানানো ভীষণ সোজা, তবে হ্যাঁ, প্রেশার কুকার না, একটু সময় নিয়ে কড়াতে রান্না করুন। আর রান্না করে আমাকে জানান ডারবান কারির এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে। এবারে আমরা ডিরেক্টলি রেসিপির মধ্যে ঢুকে যাব। দেখা যাক ডারবান কারি বানাতে আমাদের কি লাগছে। প্রথমেই আমি যেটা নিয়েছি 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলির খোসা ছাড়িয়ে একদম রাফলি চপ করে নেওয়া হয়েছে। এখানে বলে রাখি, ডারবান কারি কিন্তু ভীষণ আর্দি, রাস্টিক, রোবাস্ট একটি রেসিপি। খুব কমপ্লিকেটেড বা সোফিস্টিকেটেড কিছু তা নয়, স্বাদেই মাতোয়ারা যাকে বলা যায়। তো পেঁয়াজগুলো দেখুন একেবারেই রাফলি আমি চপ করছি। 3টে পেঁয়াজ নিয়েছি। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমি 750 গ্রাম মাংস দিয়ে রান্না করেছি, তাতে 3টে পেঁয়াজ এনাফ। এবার আমি কারি পাতার একটা মোটা বাঞ্চ নিয়ে নিয়েছি, যার থেকে মোটামুটি 40 থেকে 50 পিস কারি পাতা বেরিয়ে আসবে। আমি আমার বাড়ির গাছ থেকেই নিয়েছিলাম কারি পাতা, চাইলে কিনে নিন, বাজারে ইজিলি অ্যাভেলেবল। তো কারি পাতাগুলো যেটা করতে হবে, ডাল থেকে ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো বুঝতেই পারছেন 750 গ্রাম মাংসে 40-50টা কারি পাতা মানে অনেকটা কারি পাতা। এর সঙ্গে আমি যেটা নিয়ে নিয়েছি 4টে টমেটো, ছোটো সাইজের টমেটো, তাই 4টে। যদি খুব বড় টমেটো হয় 2টো হলেই এনাফ। টমেটোর মাথাগুলো বাদ দিয়ে টমেটোগুলোকেও রাফলি চপ করে নিতে হবে। এখানে একটা কথা বলা যেতে পারে, চাইলে টমেটো পেস্ট অনেকে ব্যবহার করেন বা করতে পারেন। আমি প্রেফার করি না ডারবান কারি বানানোর সময় টমেটো পেস্ট ব্যবহার করার, কারণ টমেটোর টুকরো দিয়ে রান্না করলে যেটা হয়, রান্নাটা একটু বেশি সময় ধরে হয় আর ওই রোবাস্ট ব্যাপারটা থেকে যায়। তো দেখুন টমেটোগুলো আমি রাফলি চপ করে নিলাম। এরপরে যেটা নেওয়া হচ্ছে মিডিয়াম সাইজের 4টে আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। খোসা ছাড়ানোর পরে আলুকে আমি লম্বা লম্বা টুকরো, যেটাকে পোট্যাটো ওয়েজ বলা হয়, সেই ওয়েজ হিসাবে কেটে নিচ্ছি। এবার অনেকে আমি দেখেছি ডারবান কারি রান্না করার সময় বড় বড় আলুর টুকরো ব্যবহার করেন, কিন্তু আমি এই ক্ষেত্রে সাবেক পদ্ধতিতেই যাচ্ছি, পোট্যাটো ওয়েজেস। আলুগুলোকে কেটে নিয়ে আমি জলে ভিজিয়ে রাখছি, তার কারণ হচ্ছে তাতে যে আলুর এক্সট্রা স্টার্চ সেটাও বেরিয়ে গেল, আর আলু পরিষ্কারও থাকবে, সাদা থাকবে। এইবার একটা হেভি ডিউটি কড়াইয়ের মধ্যে উবুচুবু করা, মানে উপর 2 টেবিল চামচ ঘি গরম করে নিতে হবে। অনেকেই বলতে পারেন ডারবান কারি ঘিতে রান্না হয় না, কিন্তু রেসিপিটি বহুভাবে বদল এসেছে এত বছরে, তো আমি ঘিতেই করি। এবার এই ঘিয়ের মধ্যে টেম্পারিং বা ফোড়ন দিতে হবে 6টা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা। এরপরে দিয়ে দেবেন 2টো স্টার অ্যানিস।
স্টার অ্যানিজও যে কোনো দোকানে পেয়ে যাবেন, বা অ্যামাজনে পাওয়া যায়। এক টুকরো জয়িত্রী বা মেস, এইটা দিয়ে 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করবেন। দেখবেন অসম্ভব সুন্দর গোটা মশলা ভাজার একটা গন্ধ আসছে। আর বুঝতেই পারছেন 750 গ্রাম মাংসে এতটা মশলা গেল। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ভাজতে হবে। 5 মিনিট ভাজতে ভাজতে দেখবেন পেঁয়াজটার একটা হালকা বাদামি মতো রং আসছে। কন্টিনিউয়াসলি স্টার করতে হবে, নাড়িয়ে যেতে হবে, নাহলে পেঁয়াজ পুড়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। তো নাড়তে নাড়তে মোটামুটি 5 মিনিট হয়ে গেলে পেঁয়াজ তার রং ধরে নেবে বা ক্যারামেলাইজেশন এসে যাবে। এই মুহূর্তে এখানে কারি পাতাগুলো দিয়ে দেওয়া হবে। কারি পাতা দেবার পরে ততক্ষণ ভাজা হবে যতক্ষণ না পেঁয়াজগুলো বেশ বাদামি হয়ে যাচ্ছে। বাদামি হচ্ছে বললাম, পুড়ে কিন্তু যাবে না। তার জন্য পেঁয়াজকে কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে। এরপর এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলার মধ্যে যেটা দেওয়া হবে 2 টিস্পুন জিরের গুঁড়ো, 2 টিস্পুন ধনের গুঁড়ো। এরপরে যেটা দিয়ে দেওয়া হবে 1 টিস্পুন হলুদের গুঁড়ো বা টার্মেরিক পাউডার, 2 টিস্পুন রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো। ঝাল যদি বেশি না খান কাশ্মীরি রেড চিলি ব্যবহার করতে পারেন। 2 টিস্পুন সল্টও দিয়ে দেবো আমরা। এবার এই মশলাগুলো যদি না দেন, আরও একটা পদ্ধতি হচ্ছে কারি পাউডার বলে একটা জিনিস কিনতে পাওয়া যায়, সেটা ডাইরেক্ট ইউজ করা যায়। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, প্রায় 2-3 মিনিট, যতক্ষণ না মশলার যে কাঁচা গন্ধ সেইটা কেটে যায়। মশলা দিয়ে ভালো করে কষানোর সময় অল্প অল্প জল দেবেন। জল দিলে যেটা হয় রান্নাও হতে থাকে আর মশলা পুড়েও যায় না। তবে অল্প মানে একেবারেই 1-2 চামচ, টেবিল স্পুন, এইটুকু জল দিয়ে নাড়তে থাকবেন। দেখবেন মশলাগুলো রঙও নিচ্ছে, সুন্দর গন্ধও আসছে। এই সময় এসে আমরা 1.5 টেবিল চামচ জিঞ্জার পেস্ট আর 1.5 টেবিল চামচ গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে অন্তত 3 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে এবং এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাচ্ছে। আদা রসুন দিয়ে ভালো করে যখন রান্না আপনার হয়ে গেল, এই সময়ও চাইলে সামান্য জল দিয়ে আরও 2-3 মিনিট রান্না করতে পারেন। তাতে যেটা হবে মশলাটা ভালো করে কষিয়ে যাবে। এটা হয়ে গেলে এইবারে এর মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে টমেটো। ওই যে টমেটোগুলো চপ করে রাখা হয়েছিল, টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। টমেটোগুলোকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। টমেটো মেশানোর পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি স্টার করে যেতে হবে এবং অন্তত 3 মিনিট রান্না করতে হবে। মোটামুটি 3 মিনিট রান্না করলে দেখা যাবে টমেটোগুলো নরমও হয়ে গেছে, মিশেও গেছে, কিন্তু একেবারে যে বডিলেস হয়ে গেল, মিশে গেল তা না। টমেটোর চাঙ্কগুলো দেখতেও পাবেন। আর যে মশলাটা রান্না করা হচ্ছে তার মধ্যে একটা ভীষণ সুন্দর রং এই টাইমের মধ্যে এসে যাবে। মোটামুটি এই সময় দেখবেন মশলা সাইড থেকে তেল ছাড়তে বা ঘি ছাড়তে, যেটা ব্যবহার করলেন, শুরু করে দিয়েছে। এই সময় 1 চা চামচ চিনি দিয়ে নিতে হবে। এবার বলি, চিনি কিন্তু কমপ্লিটলি অপশনাল। আমি চিনি এই কারণে দিয়ে, আমার মনে হয় সব মশলা দেওয়ার পর যদি চিনিটা না দিই, রান্নার মধ্যে যে ব্যালেন্সটা থাকে সেটা আসে না। সেই ব্যালেন্সটা আনার জন্যই চিনি দেওয়া। যদি ভালো না লাগে চিনি একেবারেই দেবেন না। চিনি শুধুমাত্র যে ব্যালেন্স আনছে তাই নয়, ক্যারামেলাইজেশনের পরে মাংসের মধ্যে রঙটাও এনে দেবে। চিনি দেওয়ার পরে এরপর আমরা ভালো করে ধুয়ে রাখা 750 গ্রাম মাটন বা ল্যাম্ব যেটা ব্যবহার করছেন দিয়ে দেবেন। মাংসটার মধ্যে কোনো মশলা মাখানো ছিল না, এটা জাস্ট ধোয়া মাংস, ম্যারিনেটেড মাংস কিন্তু নয়। অর্থাৎ ইনস্ট্যান্ট রান্না করা যেতে পারে যদি আপনার কাছে অন্তত 1.5 ঘন্টা সময় থাকে। তো এইবারে মাংসটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটাকে মিডিয়াম রেখে। এরপরে মাংসটা মিশিয়ে নেবার পরে আমরা বেশ কিছুক্ষণ রান্না করব। কতক্ষণ রান্না করব? অন্ততপক্ষে যতক্ষণ রান্না করলে মাংস যে তার নিজস্ব ময়েশ্চার আছে সেটা ছাড়ে। এই ময়েশ্চার ছাড়ার আগে কিন্তু জল দেবেন না। 7 থেকে 8 মিনিট লাগবে মাংসটি রান্না হয়ে নিজস্ব ময়েশ্চারকে ছাড়তে। তো সেই সময় অবধি আমাদের যেটা করতে হবে, আমাদের কন্টিনিউয়াসলি মাংসকে মিশিয়ে যেতে হবে। মিনওয়াইল যেটা করবেন,
একটা বাটির মধ্যে 1.5 লিটারের মতো বা 1 লিটারের মতো জল গরম করে নেবেন, ফুটিয়ে নেবেন। এই যে 7-8 মিনিট রান্না হচ্ছে তার মধ্যে জলটাও গরম হবে, ফুটতে থাকবে। 7-8 মিনিট রান্না হলে অটোমেটিক্যালি দেখবেন মাংস তার জল ছাড়লো। এরপরে এর মধ্যে যে জলটা ফোটালেন 1 লিটার জল, সেটা পুরোটা দিয়ে দেবেন। এই সময় একটা জিনিস বলি, আরও সামান্য একটুখানি জল হ্যান্ডি রাখবেন, গরম জল, কারণ মাংস তো প্রায় 1.5 ঘন্টা রান্না হবে এরপর। তো সেই সময় প্রয়োজন যদি মনে হয় যে মাংসের জল কমে আসছে, একটু একটু করে জল দিতে হবে, যাতে গ্রেভিটা থাকে রান্না হওয়ার সময়। এরপরে কিন্তু আর সেরকম কিছু কাজ নেই। মাংসটি এরপর 1 ঘন্টা লো ফ্লেমে রান্না হবে। একটা কভার দিয়ে দেবেন, আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন, যদি মনে হয় একটু গরম জল দিতে হয় দিয়ে দেবেন। 1 ঘন্টা রান্না হয়ে যাওয়ার পর মাংস তখন 2/3 সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা যে আলুগুলোকে কেটে রেখেছিলাম জলে ভিজিয়ে, এই আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 1/2 ঘন্টা রান্না হবে। 1/2 ঘন্টায় যেটা হবে, মাংস সুসিদ্ধ হয়ে যাবে, ওদিকে আলুও কিন্তু 1/2 ঘন্টায় সেদ্ধ হয়ে যাবে। আর দেখবেন আলু নিজস্ব স্টার্চ ছাড়বে, আর তাতে যেটা হবে, গ্রেভিটা বেশ টেনে যাবে। টেনে গিয়ে না কষা মাংসর মতো ড্রাই, আবার না মাংসের ঝোলের মতো একদম রানি কিছু, তার মাঝামাঝি একটা কনসিস্টেন্সি আসছে। ডাবল কারি কিন্তু এই কনসিস্টেন্সিতেই রান্না করা হয়। তো এই পর্যায়ে যখন চলে এলো, যখন দেখলেন মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটাও এসে গেছে, তখন ফ্লেম অফ করে দেবেন। আমি সাধারণত ফ্লেম অফ করার পরে 15 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিই মাংসকে, অপশনাল। এরপরে ডাবল কারি সার্ভ করা যাবে। তো ডাবল কারির বহু রেসিপি পাওয়া যায়। আমি বলছি না যে আমি যে রেসিপিটা দিলাম সেটাই অথেন্টিক, না, একেবারেই না। কারণ কেউ ঘি ব্যবহার করেন, কেউ তেল ব্যবহার করেন, কেউ হয়তো বিভিন্ন রকম গুঁড়ো মশলা মিশিয়ে রান্না করেন, আবার কেউ হয়তো কারি পাউডার কিনে ডাইরেক্ট রান্না করেন। বাট মোর অর লেস টেক্সচারটা আসে এইটাই। আর সেইভাবেই শেয়ার করলাম আপনাদের সঙ্গে রেসিপিটি। আর যদি একটা ব্রেড লোফ অ্যারেঞ্জ করে ফেলতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে চাও রেডি হয়ে যাবে। ভীষণ সোজা। এই ব্রেড লোফটি আমার বাড়িতেই বানানো। আমার খুব ইচ্ছে আছে ব্রেড লোফের কীভাবে ব্রেড বাড়িতে বানানো হয় তারও একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেব খুব শীঘ্রই। জানাবেন ডাবল লাম্প কারির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসবো আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন অন্য কী রেসিপি চান, বা অন্য কোন রেসিপি আপনারা আমার কাছ থেকে রিটেন ফর্মে আমার ব্লগে চান, সেটাও দিতে পারি। আমি আমার ব্লগ, আমার ইউটিউব চ্যানেল, এছাড়া আমার ইনস্টা হ্যান্ডেল যেটা হচ্ছে ফুড অফ দেবযানী, এই সব জায়গাতেই অ্যাভেলেবেল থাকি। তো আপনাদের সঙ্গে আবার এই মিডিয়াগুলোরই কোথাও একটা দেখা হবে। জানাবেন, ভালো থাকবেন। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসবো আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে।